নীলের কাছে তখন প্রচুর সময়। ও জানতো হাঁড়িয়াটা খেলে মোটামুটি ৮-৯ ঘন্টা কারো হুঁশ ফিরবে না। তাই অমিয়কে উচিত শিক্ষা দিতে লাগলো নীল। অমিয়ের সঙ্গে এই খেলাটা এবার জমে উঠেছিল। ওকে এই অবস্থায় উত্ত্যক্ত করতে ভালো লাগছিল নীলের। আবার একটা দীর্ঘশ্বাস নিয়ে অবন্তিকা বলল, নীল, আমি জানি অমিয়র কথা বলার ধরন একদম ভালো নয়। আমি পার্সোনালি এই বিষয়ে ওর সঙ্গে কথা বলবো। ও তোমার কাছে ক্ষমা চাইবে, আমি কথা দিচ্ছি। কিন্তু এখন ওকে ছেড়ে দাও প্লিজ। দড়িটা খুলে দাও, না হয় আমায় খোলার পারমিশন দাও। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই তোমাকে অসম্মান করতে চাই না আমি। ক্ষমা? ওকে কুকুরের মতো মারলো এরা, তাও ওর মুখ বন্ধ হয় না? দম্ভ কমে না? আমার ব্যাপারে যা ইচ্ছা তাই বলে চলেছে। ওকে কে ক্ষমা করবে? অমিয়র দিকে তাকিয়ে এসব কথা বলল নীল। অমিয়র জেদ তখনও কমল না। নীলের কথা শুনে ওর রাগ আরো বেড়ে গেল। নীল, তুই কি চাস? আমি তোর কাছে ক্ষমা চাই? ভুলে যা ভাই, দিনে দুপুরে স্বপ্ন দেখিস না। আর অবন্তিকা, তোমারও কোনো আক্কেল জ্ঞান নেই। তুমি কেন যে এরকম একজন ইউজলেস মানুষের সঙ্গে কথা বলে... শাট আপ! তর্ক করা বন্ধ করবে কিনা? অমিয়র দিকে কটমটিয়ে তাকিয়ে কথাগুলো বলল অবন্তিকা। তুমি আদৌ জানো যে দেবুশঙ্করকে? আমরা তোমাকে এখানে ছেড়ে চলে গেলে না, এরা তোমাকে কেটে জলে ভাসিয়ে দেবে। অবন্তিকার কথা শুনে থমকে গেল অমিয়। ওর কথা বিশ্বাস করা ছাড়া অমিয়র কাছে আর কোনো উপায় ছিল না। নিজের ভালো তো পাগলেও বোঝে, কিন্তু পাগল হওয়ার যোগ্যতাও নেই এই ছেলের। আর না হলে ওনার ভয় ডর নেই। তাছাড়া নিজের প্রাণ বাঁচানোর জন্য ওনার কাছে অনেক পয়সা আছে। অমিয়কে ব্যঙ্গ করে কটাক্ষের সুরে কথাগুলো বলল নীল। চলো, এবার বেরোতে হবে। নীল আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছিল না। যদিও এখান থেকে বের হওয়ার রাস্তা খুবই কমপ্লিকেটেড। যখন ওদের নিয়ে আসা হয়েছিল তখন তো ওরা অজ্ঞান ছিল, তাই এখন বেরোনোর রাস্তাটা ওদের খুঁজতে হবে। নীল, আমি হাত জোড় করে বলছি, অমিয়র হাত পায়ের দড়ি খুলে দাও। ওকে আমাদের সঙ্গে আসতে দাও প্লিজ। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। নীলের দিকে তাকিয়ে হাত জড়ো করে বলল অবন্তিকা। অবন্তিকা এটা জানতো যে কিভাবে অমিয় নীলকে অপমান করেছে। সে কারণে নীল কিছুতেই ওর বাঁধন খুলতে চাইছিল না। কিন্তু তাও যতই ভুল করুক সে, তবু তো সে অবন্তিকার বয়ফ্রেন্ড। তাই অমিয়কে বাঁচানোর জন্য নীলকে কনভিন্স করতে লাগলো অবন্তিকা। শুধু নীলের পায়ে পড়াটুকুই বাকি রেখেছিল অবন্তিকা। সত্যি বলতে অমিয় বাঁচলো না মরলো তাতে নীলের কিছু যায় আসে না। ওর প্রতি কোনো দয়ামায়া ছিল না নীলের। কিন্তু অবন্তিকার অবস্থা দেখে ওর মায়া হলো। ওর কথা না রেখে থাকতে পারল না। ঠিক আছে, তুমি এত করে বলছো যখন, আমি একে ছেড়ে দিচ্ছি। হাত নাড়িয়ে বলল নীল। কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে আবার বস বলে ডাকতে হবে। নীল, তুই আমার অবন্তিকাকে বুলি করছিস? তোর সাহস তো মন্দ নয়। চিৎকার করে নীলকে বলল অমিয়। ওর কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো নীল। ওহ মাই গড, এটা আমি কি শুনলাম? অমিয় বাবু বুলির অর্থ জানে? বাস, অনেক হয়েছে, তর্ক করার প্রয়োজন নেই। একথা বলে অবন্তিকা নীলের দিকে তাকিয়ে নিজের মাথা নিচু করে বলল, বস, আই এম সরি। অবন্তিকার মুখ থেকে একথা শুনে নীল লজ্জায় লাল হয়ে গেল। এই সময় অবন্তিকাকে আরো বেশি মিষ্টি লাগছিল দেখতে। অফিসার অবন্তিকা তোমাকে ছেড়ে দেওয়ার হুকুম দিয়েছে আমাকে, তাই এবার তো তোমাকে ছেড়ে দিতেই হবে দেখছি। অমিয়র দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল নীল। এবার অমিয়র হাত পায়ের দড়িগুলো আস্তে আস্তে খুলে দিতে লাগলো নীল। নিজেকে হিরো মনে করিস না, তোর হিরোগিরি ঘুচিয়ে দেব আমি। একবার আমাকে এখান থেকে বেরোতে দে। দাঁত মুখ খিচিয়ে কথাগুলো বলল অমিয়। তোমার নোংরামির তো শেষ নেই। তাহলে একটা কাজ করো, তুমি এখানেই থাকো। ওদের হুঁশ ফিরলে তো তোমার কাছেই আসবে, তখন তুমি ওদেরকেই দড়িটা খুলে দিতে বলো, ঠিক আছে? একথা বলেই দড়ি থেকে নিজের হাত সরিয়ে নিল নীল। তখনও পর্যন্ত দড়ি পুরোপুরি খোলা হয়নি। না না, প্লিজ এরকম করো না, আমার ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে খুলে দাও। নীলের কাছে মিনতি করতে লাগলো অমিয়। মনে হচ্ছিল হাত খোলা থাকলে ওর পায়ে পড়ে যাবে। আসলে দেবুশঙ্করের কথা ভেবে অমিয়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ও ভয়ের চোটেই নীলের কাছে এমন কাকুতি মিনতি করতে থাকলো। নীল মাথা নেড়ে কয়েক সেকেন্ডের মধ্যেই অমিয়কে বাঁধনমুক্ত করে দিল। এরপরই ওই ঘর থেকে বেরিয়ে গেল ওরা তিনজন। খুনিয়াবাড়ি গ্যাংয়ের আস্তানা থেকে বাইরে বের হওয়া একেবারেই সহজ কাজ ছিল না। চারিদিকে প্রচুর ছোট ছোট ঘর, কেমন গোলকধাঁধার মতো। ওরা তিনজন আলাদা আলাদা দিকে গিয়ে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজতে লাগলো। এইসব করতে গিয়ে কয়েক ঘন্টা কেটে গেল। অবশেষে একটা গুপ্ত সুড়ঙ্গের সন্ধান পেল নীল। ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে গিয়ে ওরা বাইরের রাস্তা খুঁজে পেল। বাইরে বের হতেই নিজের কাজে নেমে পড়ল অফিসার অবন্তিকা। সে পুলিশের একটা বড় ফোর্সকে খুনিয়াবাড়ি গ্যাংয়ের এই লোকেশন পাঠিয়ে দিল। দেবুর লোকেরা অজ্ঞান হওয়ার পর থেকে এতক্ষণ কারোর ফোনেই নেটওয়ার্ক কাজ করছিল না, তাই কেউই বাইরের জগতের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি।
তবে বাইরে এসে নেটওয়ার্ক পেল অবন্তিকা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয়ে গেল পুলিশ ফোর্স। খুনিয়াবাড়ি গ্যাংয়ের প্রায় ৩০ জনকে অ্যারেস্ট করা হলো। তাদের মধ্যে ছিল দেবুশঙ্করও। এসব কিছু নীলের জন্যই সম্ভব হয়েছে। অবন্তিকাও এর সমস্ত ক্রেডিট নীলকেই দিল। পুলিশের বড় বড় অফিসারও নীলের এই কাজের জন্য ওকে বাহবা দিল। কিন্তু অমিয়র মুখ ছিল ভার। নীলের প্রশংসা শুনতে ওরা একেবারে ভালো লাগছিল না। এদিকে সব মিটিয়ে দিয়ে নীল বাড়ির পথ ধরল। বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত 1টা বেজে গেল নীলের। ততক্ষণে আদ্রিতা ঘুমিয়ে পড়েছিল। আদ্রিতাকে শান্তিতে ঘুমোতে দেখে নীল ইমোশনাল হয়ে গেল। নীল খুব ভালো করে জানতো যে আদ্রিতার সঙ্গে সে ভুল করছে। ওর নিজের হাজব্যান্ড সম্পর্কে সমস্ত সত্যিটা জানা উচিত, এটা ওর অধিকার। কিন্তু নীল সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। সঠিক সময় এলে ও আদ্রিতাকে সব সত্যি বলে দিতে চায়, কিন্তু ততদিন ওকে এভাবেই চুপ করে থেকে যেতে হবে। তবে কেন জানি না নীলের মনের মধ্যে কি একটা খচখচ করছিল। ওর যেন কিছুই ভালো লাগছিল না। নানান বিষয় ভাবতে ভাবতে নীল সোজা স্টাডি রুমে গিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। এখনো ওর মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল। নীল এখনো বুঝে উঠতে পারছিল না যে ওই আংটিটা কল্লোলের কাছে কিভাবে এলো, ওটা এত কেন স্পেশাল। তবে সবথেকে বড় ব্যাপার, এত সব কিছুর পরেও নীলের শরীরে ক্লান্তির লেশ মাত্রও নেই। কিন্তু কেন? আর আজ যেভাবে নীল নিজের মাথা খাটিয়ে সবাইকে বাঁচালো, তারপর তো সত্যিই আর কিছু বলার থাকে না। কিন্তু এসব হলো কিভাবে? কল্লোলের ওই পিলটার জন্য এসব হচ্ছে না তো? এই পিলগুলোর এরকম প্রভাব হলে নীলের তো এই পিল নিয়েই বিজনেস করা উচিত। তবে শুরুটা কিভাবে করবে সেটাই বুঝতে পারছিল না নীল। ভাবতে ভাবতে নীলের ঘুম চলে এলো। পরের দিন সকাল 6টায় নীলের ঘুম ভাঙল। নীল অনেক কম সময়ের জন্য ঘুমিয়েছিল, কিন্তু সকালে উঠেও রিফ্রেশড ফিল করছিল। স্টাডি রুমের বাইরে বেরোতেই নীল দেখল বেডরুমের দরজা খুলে আদ্রিতা বেরিয়ে আসছে। নীলকে দেখে অবাক হয়ে আদ্রিতা জিজ্ঞেস করলো, তুমি কখন এলে? আর বেডরুম তো খোলাই ছিল, তাহলে তুমি স্টাডিতে কি করছিলে? অনেকগুলো প্রশ্ন নীলের দিকে ছুঁড়ে দিল আদ্রিতা। আরে বউ আমার, একটা কাজ করছিলাম। আমার বস নিজের বিজনেস বাড়াতে চায়, তাই এখন মাথার উপর অনেক কাজ। ওই কাজটাই শেষ করতে করতে কখন যে চোখ লেগে গেছে খেয়ালই করিনি। নীলের এসব বাহানা এখন খুব ভালোভাবে বুঝতে পারত আদ্রিতা। বাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকলো নীলের দিকে। আদ্রিতা কি নীলকে সন্দেহ করছে? নীল কি আদ্রিতার প্রশ্নের জালে এবার ফেঁসে যাবে? এরপর কি হবে? নীলের ব্যস্ততা কি দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করবে? নীল আর আদ্রিতার জীবনে এরপর কি হতে চলেছে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।